আমরা এতদিন মাইক্রো ইকোনমিক্স পার্ট ডিসকাস করছিলাম, অর্থাৎ একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি কিভাবে ডিসিশন নিচ্ছিল, অর্থাৎ একটা ফার্ম কনজিউমার কিভাবে ডিসিশন নেয়, একটা ফার্মের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কিভাবে অ্যাচিভ হয়, মার্কেটে কিভাবে ইকুইলিব্রিয়াম অ্যাচিভ হয়, কনজিউমারের বিহেভিয়ার আমরা ডিমান্ডের মাধ্যমে অ্যানালাইসিস করছি। অর্থাৎ মাইক্রোতে আমরা যা যা পড়ছি সবই ছিল আসলে ইন্ডিভিজুয়াল এন্টিটি, ফার্ম, বিজনেস কিভাবে ডিসিশন নেয় সেটার অ্যানালাইসিস করা। আর ম্যাক্রো মানে ওভারঅল ইকোনমি কিভাবে বিহেভ করে সেটা অ্যানালাইসিস করা, ঠিক আছে? সো ওভারঅল ইকোনমি কেমন চলছে সেটা মেজার করার জন্য নর্মালি কি কি টুলস আপনারা পড়েন নিউজ পেপারে? আপনারা পড়েন জিডিপি নিয়ে, একটা কান্ট্রির জিডিপি কত বাড়লো, কত কমলো, বা গ্রোথ রেট কত একটা কান্ট্রির। সো এটা একটা মেজারমেন্ট একটা ইকোনমি কেমন পারফর্ম করছে। So, আরেকটা জিনিস ফ্রিকোয়েন্টলি শুনেন, ইনফ্লেশন রেট, মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন কত বাড়লো, ইনফ্লেশন কত কমলো। So, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাক্রো ইকোনমিক্স এর টপিক। আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। এরপরে ফরেন এক্সচেঞ্জ রেট, মানি অ্যান্ড ব্যাংকিং, ব্যাংক কিভাবে কাজ করে, এই সব ডিসকাশনই আমরা যতটুকু পারি ম্যাক্রো ইকোনমিক্সে করার চেষ্টা করব, ঠিক আছে? আহ ঠিক আছে, আমরা আবার শুরু করি। দেখেন, আহ, আমরা বললাম ম্যাক্রো ইকোনমিক্সে ওভারঅল ইকোনমি কিভাবে পারফর্ম করছে সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করি। সো এই পারফরমেন্স অ্যানালাইসিস করার তিনটা কি ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আপনার জিডিপি, ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট রেট। এরপর এটার সাথে এক্সচেঞ্জ রেট, কিভাবে এক্সচেঞ্জ রেট, ফরেন এক্সচেঞ্জ কিভাবে পারফর্ম করে, তারপর একটা ব্যাংক কিভাবে পারফর্ম করে, লোন কিভাবে ক্রিয়েট হয়। সো এই সবগুলো জিনিসই আমরা ট্রাই করি ম্যাক্রো ইকোনমিক্সে ডিসকাস করার জন্য। সো মোস্ট ইম্পর্টেন্ট যেটা দিয়ে আমরা শুরু করি ম্যাক্রো ইকোনমিক্স এর ডিসকাশন সেটা হচ্ছে জিডিপি, অর্থাৎ ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট। সো যে টার্মটা আমরা বললাম ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট, ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট, অর্থাৎ একটা নেশন বা একটা কান্ট্রি বা একটা সোসাইটি কতটুকু ইন মানে ইনকাম করছে সেটা আমরা মেজার করার ট্রাই করি, ঠিক আছে? তো এটা মেজার করে আমরা কি কনক্লুশন ড্র করার ট্রাই করি, আমরা নর্মালি ধরে নেই যে কান্ট্রিটা যত বেশি আর্ন করছে, একটা কান্ট্রি, দেশ তো আর আয় আয় করে না, ওই দেশের সব মানুষ আয় করে। একটা দেশের মানুষ যত বেশি আয় করছে এটাকে আমরা বলছি একটা কান্ট্রির মোট যতটুকু ইনকাম জেনারেট করছে। একটা নেশন যত বেশি ইনকাম করছে ওই কান্ট্রিটা তত বেশি ডেভেলপড, ওই কান্ট্রিটার লোকজন বেশি সুযোগ সুবিধা পায়, ওই কান্ট্রিটার লোকজনের বেসিক নিডস থেকে শুরু করে সবকিছুতে অনেক বেশি এক্সেস আছে। সো জিডিপি মেজারমেন্ট কেন ইম্পর্টেন্ট? জিডিপি বেশি হওয়া মানে আমরা ধরে নিই একটা দেশ, একটা দেশের বা একটা নেশনের বা একটা কান্ট্রির স্ট্যান্ডার্ড অফ লিভিং মানে জীবনযাত্রার মান অনেক উন্নত। আর জিডিপি কম হওয়া মানে ইনকাম কম হওয়া, ইনকাম কম হওয়া মানে লোকজনের জীবনযাত্রার যে মান, স্ট্যান্ডার্ড অফ লিভিং, এটা অনেক পুয়ার, অনেক কম, তারা সবকিছুতে অ্যাক্সেস পায় না। শিক্ষা, স্বাস্থ্য, সেবা, যা যা বেসিক নিডস আছে, এরপরে একটু লাক্সারি, এগুলো সবকিছুতে তারা খুব বেশি অ্যাক্সেস পায় না। সো জিডিপি একটা ক্রাইটেরিয়া একটা কান্ট্রির স্টেটটা কেমন, কি অবস্থায় আছে, তারা কেমন ডেভেলপড, আন্ডার ডেভেলপড নাকি ডেভেলপিং। তো জিডিপিটা এই জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু এখন শুধু জিডিপি ক্যালকুলেট করে বলা হয় না যে এই কান্ট্রিটা বেশি ডেভেলপ। জিডিপির সাথে সাথে আরো অনেক কিছু, যেমন ওই কান্ট্রিটার লোকজনের হেলথ কনসার্ন কেমন, হেলথের ক্ষেত্রে কেমন ইস্যুস আছে, এনভায়রনমেন্ট এখন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা কান্ট্রিকে ডেভেলপড বলার ক্ষেত্রে। সো একটা টাইম ছিল শুধু জিডিপি দিয়েই একটা কান্ট্রিকে মেজার করা হতো, কান্ট্রিটা কত রিচ কত পুয়ার। কিন্তু যত টাইম গড়াচ্ছে শুধু জিডিপি না, এটার এডুকেশন রেট কেমন, এটা হেলথে সবার এক্সেস কেমন, এটার মর্টালিটি রেট কেমন, মানে মানুষ কত বছর বাঁচছে, কত অল্প বয়সে শিশুরা বেশি মারা যাচ্ছে কিনা, বা সেই কান্ট্রিটার
এনভায়রনমেন্টের কি অবস্থা, এখন যে সাস্টেইনেবিলিটি নিয়ে অনেক বেশি কনসার্ন। সো এই জিনিসগুলো নিয়ে এখন একটা কান্ট্রিকে মেজার করা হয়, কিন্তু একটা টাইম ছিল শুধু জিডিপিটাই একটা একমাত্র ইন্ডিকেটর ছিল যে একটা কান্ট্রি কেমন সেটা মেজার করার জন্য। আমার কথাগুলো কি মাথা দিয়ে ঢুকছে কিছু যা বলছি? জি স্যার। তো বলেন তো, শুনছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। বোঝা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে, গুড। তা দেখেন, আমরা আজকে জিডিপিটা অ্যানালাইসিস করব। জিডিপি অ্যানালাইসিস করা মানে ন্যাশনাল ইনকাম মেজার করব আমরা। মানে মেজার করার টেকনিক গুলো কোন ওয়েতে একটা কান্ট্রি মানে জিডিপিটা দিয়া একটা আসলে কি বোঝাতে চাচ্ছে সেটা আমরা আজকে অ্যানালাইসিস করার ট্রাই করব, ঠিক আছে? সো সিম্পলি আপনি আগে একটু বোঝেন জিডিপিটা কি বোঝাচ্ছে। ধরেন 2024 সালে বাংলাদেশের জিডিপি ছিল 1,000 কোটি টাকা। 1,000 কোটি টাকা। তো এই ইনফরমেশন দিয়ে আপনি কি বুঝবেন? 2024 সালে বাংলাদেশের জিডিপি ছিল 1,000 কোটি টাকা। তো এই ইনফরমেশন থেকে আপনি বুঝবেন 2024 সালে বাংলাদেশে সবাই মিলে, মানে দুইটা ইনফরমেশন এখানে মাথায় রাখবেন, দুইটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। একটা হচ্ছে 2024 সালে বাংলাদেশে সবাই মিলে 1,000 কোটি টাকা ইনকাম জেনারেট করেছে, নতুন ইনকাম জেনারেট করেছে। অল্টারনেটিভলি প্রোডাক্ট, 2024 সালে বাংলাদেশে মোট 1,000 কোটি টাকার গুডস অ্যান্ড সার্ভিসেস, মানে প্রোডাক্ট, 1,000 কোটি টাকার প্রোডাকশন হয়েছে। নতুন প্রোডাকশন, ফাইনাল গুডস এর প্রোডাকশন হয়েছে 1,000 কোটি টাকার। অর্থাৎ এই কান্ট্রিটার সামর্থ্য কত? 2024 সালে বাংলাদেশ, এই দেশটার সামর্থ্য ছিল 1,000 কোটি টাকার প্রোডাকশন করার। যে প্রোডাকশন তারা সব মিলিয়ে করেছে ওভারঅল। গুডস অ্যান্ড সার্ভিস, গুডস মানে বাজারে যে জিনিসগুলো আপনি কিনেন, সার্ভিস মানে এডুকেশন, হেলথ, এগুলো সবই সার্ভিস। প্রোডাক্ট, গুডস অ্যান্ড সার্ভিস সব মিলে 1,000 কোটি টাকার ভ্যালুর প্রোডাকশন তারা করেছে। সো সিম্পলি 2024 সালে মানে আপনি যদি দেখেন জিডিপি কত, 1,000 কোটি টাকা। 1,000 কোটি টাকা মানে একটা বছরে এই দেশটা 1,000 কোটি টাকার ভ্যালু বা প্রোডাকশন ক্রিয়েট করতে পারছে। আমি যা বলছি একটা লাইন জাস্ট, এটা কি মাথায় ঢুকছে? জিডিপি 1,000 কোটি টাকা, এটার মানে কি? জি স্যার। অর্থাৎ সিম্পলি ওই বছরে 1,000 কোটি টাকার প্রোডাকশন হয়েছে, ওই বছরে 1,000 কোটি টাকার ইনকাম জেনারেট হয়েছে। শেষ। সো দুইটা টার্ম একটু মনে রাখবেন, আমি দুইটা টার্ম বলছি, একটা হচ্ছে ইনকাম আর একটা হচ্ছে প্রোডাকশন। একটু পরেই আমরা দেখব যাহা ইনকাম তাহাই ইন এসেন্স প্রোডাকশন। একটা দেশ যা ইনকাম করছে, যত টাকার ইনকাম করছে তত টাকার প্রোডাকশনই করছে, মানে নর্মাল সেন্সে এটা আমরা অ্যাজিউম করি। এটা একটা ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন, ইনকাম আর প্রোডাকশন একই সেন্স মেক করে। সেটা কিভাবে এটা আমরা একটু পরে অ্যানালাইসিস করবো, ঠিক আছে? সো আমরা দেখেন, আমরা একটু জিডিপি অ্যানালাইসিস শুরু করি, মানে জিডিপি ডিফাইন করা শুরু করি। ডিফাইন করার পরে আমরা এটা মেজারমেন্ট করার ওয়েটা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে? সো দেখেন, এখানে আলাদা আলাদা ভাবে চারটা পয়েন্ট লেখা হয়েছে, চারটা ভাগে এটা লেখা হয়েছে, তো দেখেন। জিডিপি মানে তো জানেন তাই না, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সো গ্রস মানে সমষ্টি সবকিছুর মিলে। কিসের সমষ্টি? প্রোডাক্ট মানে কতটুকু প্রোডাকশন হচ্ছে। কোথায়? ডোমেস্টিক মানে একটা জিওগ্রাফিতে, একটা দেশের ভেতর। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে? দেখেন, জিডিপি ইজ দ্য মার্কেট ভ্যালু। সো জিডিপিটা মেইনলি কি? মার্কেট ভ্যালু। সো আমরা যেটা বললাম, মার্কেট ভ্যালু, 1,000 কোটি টাকার মার্কেট ভ্যালু ক্রিয়েট হয়েছে, প্রোডাকশন হয়েছে। সো জিডিপিটা কি? ইজ দ্য মার্কেট ভ্যালু। কিসের মার্কেট ভ্যালু? অফ অল, এইটা ইম্পর্টেন্ট, দেখেন, ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস। ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস, এগুলো আমরা অ্যানালাইসিস করব একটু পরেই, প্রত্যেকটা টার্ম এখানে আমরা অ্যানালাইসিস করব। সো জিডিপি ইজ দ্য মার্কেট ভ্যালু of all final goods and services produced within a geographical border। মানে এখানে ডোমেস্টিক বলতে বোঝাচ্ছে একটা দেশের ভেতর, একটা দেশের বাইরে না, দেশের ভেতর যা প্রোডাকশন হচ্ছে। আপনি
বিডিতে আছেন, কিন্তু আপনি কাজ করেন ইউএসএ, ঠিক আছে? সো আপনি যে কাজ করছেন যেখানে, মানে ইউএসএ তে কাজ করছেন, আপনার যে প্রোডাকশন হচ্ছে সেটা ইউএস এর জিডিপি তে ইনক্লুডেড হবে। তো আপনি বাংলাদেশি, এটা ম্যাটার করে না জিডিপি। আবার একজন যার, যে ইন্ডিয়ান কিন্তু কাজ করছে বাংলাদেশে, ঠিক আছে, তার মানে সে বাংলাদেশের বর্ডারের মধ্যে কাজ করছে, তার মানে এই যে ইন্ডিয়ান হলেও তার যে কন্ট্রিবিউশন সেটা কোথায় ক্যালকুলেট হবে বলেন তো? বাংলাদেশের জিডিপিতে। এটা কি বুঝতে পারছেন আমি কি বলছি? जी सर। So, GDP is the market value of all final goods and services produced within a geographical border, মানে একটা কান্ট্রিকে বোঝাচ্ছে, in a given period of time। তার মানে নর্মালি আমরা বলি একটা বছরের মধ্যে কতটুকু প্রোডাকশন হচ্ছে। কি প্রোডাকশন হচ্ছে? ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস। কোথায় হচ্ছে? একটা স্পেসিফিক বর্ডারের মধ্যে, একটা স্পেসিফিক সোসাইটি, কান্ট্রি, এরিয়ার মধ্যে, ঠিক আছে? সো নর্মালি যখন রিসার্চ পারপোজে এটা কোয়ার্টারলি, মানে 4 মাসে কত জিডিপি, মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, এই জিডিপি গুলো মেজার করা হয়। কিন্তু অফিসিয়ালি যে পাবলিশড হয় নিউজ পেপারের জন্য বা মাস পিপলের জন্য, সেটা আসলে 1 ইয়ারে ক্যালকুলেশন করা জিডিপি। কিন্তু যা সেন্ট্রাল ব্যাংক বলেন, মানে আবার যে রেভিনিউ বোর্ড বলেন, এই গভর্নমেন্ট এন্টিটি গুলো আপনার মান্থলি, কোয়ার্টারলি, ইয়ারলি, হাফ ইয়ারলি সব ধরনের জিডিপি মেজার করে। কিন্তু আমরা যেটাকে ডিফাইন করছি সেটা মূলত এক বছরে একটা কান্ট্রিতে ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস এর মোট কতটুকু ভ্যালু প্রডিউস হচ্ছে সেটা ক্যালকুলেট করি, ঠিক আছে? আপনি যদি পেছন দিকে যান, এক বছরে, মানে লাস্ট পয়েন্ট থেকে শুরু করেন, একটা বছরে একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে এই যে ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস হচ্ছে, সেটার মার্কেট ভ্যালু কত, এটার মেজারমেন্টই হচ্ছে জিডিপি। বুঝতে পারছেন? সো আপনাকে এই 4টা টার্মই থাকতে হবে, মানে একটা টার্ম ছাড়াও এটা ইনকমপ্লিট একটা ডেফিনিশন, ঠিক আছে? সো এখন আমরা একটু এই আহ, এটা নিয়ে আরেকটু ডিসকাস করি, টার্মগুলো নিয়ে আরেকটু ডিসকাস করি ডিটেইলে। দেখেন, জিডিপিতে জিডিপির অনেক লিমিটেশনস আছে। একটা ইম্পর্টেন্ট লিমিটেশন হচ্ছে জিডিপি সব কন্ট্রিবিউশনকে ইনকর্পোরেট করতে পারে না, ঠিক আছে? দেখেন, যে সার্ভিসটা, আমরা দুইটা টার্ম ইউজ করি, গুডস অ্যান্ড সার্ভিস। সো যে গুডস অ্যান্ড সার্ভিসেস এর মার্কেট ভ্যালু আছে সেটাই শুধু জিডিপিতে ইনক্লুড হয়। যে গুডস অ্যান্ড সার্ভিসেস এর মার্কেট ভ্যালু নাই সেটা জিডিপি ইনকর্পোরেট করতে পারে না। একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে, ধরেন একজন মা যখন তার সন্তানকে দেখাশোনা করছে, ঠিক আছে, এটার জন্য সে কি কোনো পারিশ্রমিক বা কোনো মার্কেট ভ্যালু জেনারেট করছে, বা সে কি কোনো ভ্যালু নিচ্ছে কিনা? একজন মা যখন সন্তানকে দেখাশোনা করছে, এটা কি কোনো মানিটারি ভ্যালু, মানে টাকায় এটার কোনো ভ্যালু আছে কিনা বলেন তো? ना सर। হ্যাঁ স্যার। নাই। এই সেম কাজ একজন মা যে যে কাজ করে, মানে কাজ সেম, এই কাজ যদি আপনি একজন বেবি সিটারকে দিয়ে করান, বা আপনারা মানে হেল্পিং হ্যান্ড বলেন, বা বেবি সিটার বা একজন হেল্পিং হ্যান্ড দিয়ে করান, মানে মোরলেস কাজটা মোটামুটি কাছাকাছি। মা যে কোয়ালিটিতে করবে, যে যত্ন নিয়ে করবে, বেবি সিটার বা হেল্পিং হ্যান্ড সেভাবে করবে না, কিন্তু কাজ তো করবে, সেম কাজটাই করবে, দেখাশোনা করা। তো এই কাজটাই যদি আপনি আরেকজনকে দিয়ে, বেবি সিটারকে দিয়ে করান, তাহলে তাকে আপনার পে করতে হবে না? বলেন। जी सर। তো দেখেন, বেবি সিটারকে যে দিয়ে আপনি আপনার বেবির কেয়ার নিচ্ছেন, এটার মার্কেট ভ্যালু আছে, এটা জিডিপিতে ইনক্লুড হবে। সেম কাজ একজন মা যখন করছে, বেবিকে দেখাশোনা করছে, এটার কোনো মার্কেট ভ্যালু জেনারেট হচ্ছে না, এটা জিডিপিতে ইনক্লুড হবে না। তার মানে জিডিপি সব কাজকে, সব সার্ভিসকে ইনক্লুড করতে পারে না। আমার কথাটাকে ক্লিয়ার?
জি স্যার। জি স্যার। সো যে কাজগুলো নন মার্কেট, মানে সেম কাজ হলেও নন মার্কেট ট্রানজেকশনকে জিডিপি ইনকর্পোরেট করতে পারে না। আপনাকে জিডিপির লিমিটেশনসও জানতে চাওয়া হতে পারে। সো জিডিপি একটা মেজর লিমিটেশনস, এটা নন মার্কেট যে ট্রানজেকশনস গুলো হয় সেটাকে কোনোভাবে ইনকর্পোরেট করতে পারে না। সো নন মার্কেট আরো কিছু ট্রানজেকশন হয়, আহ, যেমন আপনার স্মাগলিং হয়, চোরাচালান যেটা বলে, বা ব্ল্যাক মার্কেটে যে ট্রানজেকশন গুলো হয়, এগুলো নন মার্কেট ট্রানজেকশন। এগুলো যেহেতু লিগেল ওয়েতে হয় না, এগুলো যেহেতু ডকুমেন্টেড না, সো আনডকুমেন্টেড বা নন ডকুমেন্টেড ট্রানজেকশন গুলো জিডিপি ইম্পোর্ট করতে পারে না। কিন্তু একটা দেশে, যে কোনো দেশে মানে যেগুলো একটু মানে পুয়ার কান্ট্রি বা আন্ডার ডেভেলপ কান্ট্রি, এগুলোতে সোশ্যাল আনরেস্ট বেশি থাকে, এগুলোতে স্মাগলিং, তারপর ব্ল্যাক মার্কেট, এই ধরনের মার্কেটের ইনফ্লুয়েন্সটা বেশি থাকে। ঠিক আছে। সো এখানে নন মার্কেট ট্রানজেকশনের ইনফ্লুয়েন্সটাও বেশি থাকে, এই কারণে জিডিপিটা আন্ডার ভ্যালুড বা ওভার ভ্যালুড হয়। ঠিক আছে। সো জিডিপি শুধু মার্কেট ভ্যালু, যেগুলো মার্কেটে ট্রানজেকশন হয় সেগুলোকে ইনকর্পোরেট করতে পারে। এই কারণে আপনাকে এই এক্সাক্ট টার্ম ডেফিনেশনে লিখতে হবে, দা মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালু যেটা মার্কেটে হচ্ছে না সেটা জিডিপি ইনকর্পোরেট করতে পারে না, এটা একটা জিডিপির লিমিটেশনস। সো জিডিপি ইজ দ্য মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস। আমরা এখন পরের টার্মটা নিয়ে একটু ডিসকাস করব। লিমিটেশনস গুলো একটু নোট নিয়ে রাখেন, বা এখন না নিলেও যখন রেকর্ডিং দেখবেন তখন একটু নিয়ে রাখেন লিমিটেশনস গুলো। সো জিডিপি আমরা একটা টার্ম ইউজ করলাম, কেন আমরা মার্কেট ভ্যালু বলছি? কারণ জিডিপি ইটসেলফ একটা লিমিটেশনস, এটা নন মার্কেট ট্রানজাকশনকে ইনকর্পোরেট করতে পারে না। অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস, এখানে একটু দেখেন, এখানে আরেকটা লিমিটেশন মানে প্রবলেম ক্রিয়েট হয়। ফাইনাল মিন্স আপনি একটা প্রোডাক্ট প্রাইমারি, তিন ভাবে: প্রাইমারি, ইন্টারমিডিয়েট, ফাইনাল, এই তিনটে স্টেজে ভাগ করতে পারেন। আপনি ক্লথ প্রডিউস করবেন, সো এখানে আপনার তুলা লাগে, তুলা আপনি বললেন কটন, তুলা থেকে কি তৈরি হয়? সুতা, ইয়ার্ন। এই তুলা সুতা মিলে আপনি ক্লথ প্রডিউস করবেন। ঠিক আছে। সো আপনি জিডিপিতে যে ভ্যালুটা ইনকর্পোরেট করবেন, এটা অবশ্যই ফাইনাল গুডস এর, ফাইনাল গুডস এর, ক্লথ তো একটা গুডস, ফাইনাল গুডস এর বা ফাইনাল সার্ভিস যেটা, সেটার যে মার্কেট প্রাইস সেটা ইনকর্পোরেট করতে হবে। ঠিক আছে, জিডিপি সেটা ইনকর্পোরেট করার ট্রাই করে। সো আপনি যদি ক্লথের প্রাইস, কটনের প্রাইস 4 টাকা ইনকর্পোরেট করলেন, ইয়ার্নের প্রাইস 8 টাকা ইনকর্পোরেট করলেন জিডিপিতে, আবার ক্লথের প্রাইস 15 টাকা ইনকর্পোরেট করলেন জিডিপিতে, তাহলে প্রবলেমটা কি হয়? এই 15 এর মধ্যে কিন্তু 4 আর 8 ইনকর্পোরেট, ক্লথের প্রাইসটা যখন ডিটারমাইন হচ্ছে, এটা 25 দিলাম, হ্যাঁ, ক্লথের প্রাইসটা যখন ডিটারমাইন হচ্ছে, তখন তো এটা বানাতে যা যা লাগছিল, কটন আর ইয়ার্নের প্রাইস ইনকর্পোরেট না, ইনকর্পোরেটেড না, মানে এটার ভেতরেই আছে না, ক্লথের ভেতরেই। জি একটু স্যার। কথা বললেন, হ্যাঁ, এটার ভেতরেই কটনের প্রাইসও আছে, ইয়ার্নের প্রাইসও আছে, এটা মিলেই 25 হচ্ছে। কিন্তু আপনি এই 25 জিডিপিতে ঢোকালেন, আবার কটনের আলাদা করে 4 টাকা দিলেন, আবার ইয়ার্নেরও আলাদা করে দিলেন, তাহলে টোটাল কত ভ্যালু ঢুকলো? 25, 33, 37। ঢোকার কথা অনলি 25, কিন্তু আপনি ইনকর্পোরেট করে দিলেন 37। সো এই প্রবলেমটাকে বলা হয় ডাবল কাউন্টিং প্রবলেম। ডাবল কাউন্টিং প্রবলেম, এটাও একটা লিমিটেশন। ডাবল কাউন্টিং প্রবলেমস, লিমিটেশনস এই কারণে যে অনেক সময় ফাইনাল গুডস এর প্রাইসটা ইনকর্পোরেট করা ডিফিকাল্ট হয়ে যায়, বা ডিফিকাল্ট ইনকর্পোরেট অনেক সময় করাও হয় না। সো এই কারণে এটাকে বলে ডাবল কাউন্টিং প্রবলেম। এই কারণে এই টার্মটা ফাইনাল গুডস, ফাইনাল গুডস, এটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। ইন্টারমিডিয়েট গুডস এর দামটা জিডিপিতে ইনকর্পোরেট হয় না। সো একটা গুডস এট এ টাইম ইন্টারমিডিয়েটও হতে পারে, ফাইনাল গুডস হতে পারে। যেমন আপনি টায়ার কিনলেন গাড়ির জন্য, সো আপনি এজ এ ইন্ডিভিজুয়াল আপনার পার্সোনাল গাড়ির জন্য যখন টায়ারটা কিনবেন, আপনার গাড়িতে ওটা লাগাবেন, মানে সেট করবেন। সো এই টায়ারটা তখন হচ্ছে ফাইনাল গুডস, কারণ ওটা কোনো
মানে ওটা আর কোনো প্রোডাকশনে ইউজ হচ্ছে না। কিন্তু এই টায়ারটাই যখন একটা মোটর কোম্পানি কিনবে, মোটর কোম্পানি যখন এই টায়ারটা কিনবে, ধরেন কি আপনারা কোন কি কি হোন্ডা মোটর কোম্পানি, যে কোনো একটা, এটা যখন কিনবে, এই কোম্পানির জন্য এই টায়ারটা কি বলেন তো, ফাইনাল গুডস না ইন্টারমিডিয়েট গুডস? ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট গুডস। ইন্টারমিডিয়েট গুডস, কারণ সে এটা ইউজ করার জন্য কিনে নেয়, সে এটা ইউজ করে কি করবে, একটা ভেহিকেল তৈরি করবে, নতুন কিছু প্রোডাকশন করবে। সো একটা প্রোডাক্ট, মানে এটা এই কারণে ক্যালকুলেশনটা অনেক সময় একটু ডিফিকাল্ট হয়ে যায়, মানে কোন ক্যাটাগরিতে কোনটাকে ঢোকানো হবে। সো হোয়াট এভার, আপনি থিওরিটিক্যাল মানে পার্সপেক্টিভটা মাথায় রাখেন, জিডিপিতে যে প্রাইসটা ইনক্লুড হয় এটা অবশ্যই ফাইনাল গুডস এন্ড সার্ভিস কে বোঝাচ্ছে, ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস কে বোঝাচ্ছে। স্যার এখানে ওই যে কটন আর ইয়ার্নও তো অনেক মার্কেটে বেচা কেনা হয় না? হ্যাঁ, আপনি যখন এটা কিনবেন তখন সেটা কি ফাইনাল গুডস। আপনি ফাইনাল। কটন ইয়ার্ন কিনবেন আপনার যে এক্সট্রা যে কাপড়গুলো আছে সেগুলো রেডি করার জন্য, সেটাকে আরো বেটার করার জন্য। কিন্তু আপনি যখন ক্লথ, আপনি তো আর এক্সট্রা প্রোডাকশন দিচ্ছেন না, আপনি যখন কিনছেন তখন সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট গুড। আর যখন একটা ব্র্যান্ডিং ক্লথ গার্মেন্টস ব্র্যান্ড এটা স্যার। কিনছে, তখন সেটা হয়ে যাচ্ছে ইন্টারমিডিয়েট গুডস। বুঝতে পারছেন? ফাইনাল গুড ও ইন্টারমিডিয়েট গুড, জি স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। মানে একই প্রোডাক্ট, আপনি, আমরা বিজনেস না কিনে আমরা যদি কিনি, কনজিউমাররা যদি কিনি, তাহলে সেটা ইন্টারমিডিয়েট গুডস। সেম প্রোডাক্ট যদি কোনো ফার্ম বা কোম্পানি কিনে, কোনো বিজনেস কিনে, তাহলে সেটা ফাইনাল ইন্টারমিডিয়েট গুডস। আমরা কিনলে ফাইনাল গুডস, বিজনেস কিনলে ইন্টারমিডিয়েট গুডস। ইন্টার তো আপনাকে এক্সামে কিছু আপ- আহ, মানে পারচেস, মানে কিছু এক্সাম্পল দেওয়া থাকবে। সো ওগুলো থেকে আপনার আইডেন্টিফাই করতে হবে কোনটা ফাইনাল গুডস বা কোনটা ইন্টারমিডিয়েট গুডস। এটা আমরা একটু পরে আবার ডিসকাস করবো, হ্যাঁ, মানে প্যাটার্নটা। আগে ডেফিনিশনটা শেষ করি। মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস, এটা আমরা অলরেডি ডিসকাস করছি। প্রডিউসড উইদিন এ জিওগ্রাফিক্যাল বর্ডার, অর্থাৎ বাংলাদেশের ভেতর, হোয়াট এভার উইল বি দ্য সিটিজেনশিপ। বাংলাদেশ, একটা সুন্দর মানচিত্র আঁকলাম বাংলাদেশের। তো এইখানে সে কি কেনিয়ান, সে কি পাকিস্তানি, সে কি ইন্ডিয়ান, সে কি শ্রীলঙ্কান, হোয়াট এভার উইল বি হিজ সিটিজেনশিপ, তার সিটিজেনশিপ যাই হোক না কেন, সে কোথায় প্রডিউস করছে, এই বাংলাদেশের বর্ডারের মধ্যে প্রডিউস করছে। বর্ডারের মধ্যে প্রডিউস করছে মানে এটা বাংলাদেশের জিডিপিতে ইনক্লুডেড হবে। আমার কথাটি কি ক্লিয়ার? জি স্যার। আর লাস্ট টার্মটা ইন এ গিভেন পিরিয়ড অফ টাইম, আমরা নর্মালি বলবো এটা 1 বছর। ঠিক আছে? সো ফাইনালি কি দাঁড়ালো জিডিপির ডেফিনিশনটা? জিডিপি ইজ দ্য মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন এ জিওগ্রাফিক্যাল বর্ডার ইন এ গিভেন পিরিয়ড অফ টাইম, স্পেসিফিক্যালি একটা একটা বছরের মধ্যে। ঠিক আছে? সো এটা একটা মেজারমেন্ট জিডিপির, মানে এটা একটা ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম, জাতীয় উৎপাদন, ন্যাশনাল প্রোডাক্ট কত হচ্ছে, এটা একটা মেজারমেন্ট জিডিপি। বেশ কয়েকটা মেজারমেন্ট আছে। আরেকটা ইম্পর্টেন্ট মেজারমেন্ট হচ্ছে জিএনপি, যেটা আমরা এখন দেখব, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। বুঝতে পারছেন? আরেকটা মেজারমেন্ট কি বলেন তো? স্যার গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ঠিক আছে? সো আগেরটার সাথে এটার ডিফারেন্সটা জানলেই হবে, বাকি সব জিনিস কি দেখেন। জিএনপি কি? জিএনপি ইজ আ মার্কেট ভ্যালু। সেম জিনিস, কিসের মার্কেট ভ্যালু? অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস, একই ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস যা প্রডিউস হচ্ছে। সো এখানে ডিফারেন্সটা কি? প্রডিউসড বাই দ্য সিটিজেন্স অফ এ কান্ট্রি। ঠিক আছে? সো আপনার দেশ, এটা হচ্ছে আপনার দেশ বাংলাদেশ, আর এটা হচ্ছে বাইরের আরেকটা দেশ, ইউএসএ, আরেকটা ছোট দেশ, অনেক সুন্দর দেশ, শ্রীলঙ্কা। ঠিক আছে? দেখেন, আহ, আপনি বাংলাদেশি, আপনি কাজ করছেন, ধরেন দুইজন বাঙালি, একজন কাজ করছে শ্রীলঙ্কায়, আরেকজন কাজ করছে ইউএসএ তে। শ্রীলঙ্কায় যিনি কাজ করছে তার কন্ট্রিবিউশন শ্রীলঙ্কার জিডিপিতে ইনক্লুডেড হবে,
ইউএসএ তে যে কাজ করছে তার কন্ট্রিবিউশন ইউএস এর জিডিপি তে ইনক্লুডেড হবে। কিন্তু এই যে শ্রীলঙ্কায় যে বাংলাদেশি কাজ করছে, ইউএসএ তে যে বাংলাদেশি কাজ করছে, তার কন্ট্রিবিউশনটা বাংলাদেশের কোন মেজারমেন্টে আসবে বলেন তো? জিএনপি। জিএনপি তে। গুড। জিএনপি। সো একটা দেশের সিটিজেন, তার না এখানে সিটিজেনশিপটা মেজার করে। আর জিডিপিতে কোথায় প্রোডাকশন হচ্ছে সেটা মেজার করে। সো জিএনপিটা আপনি মনে রাখবেন, ইম্পর্টেন্ট হচ্ছে হু ইজ প্রডিউসিং। আর জিডিপিতে ইনক্লুডেড হচ্ছে হোয়ার গুডস এন্ড সার্ভিসেস আর প্রডিউসিং। সো কোথায় প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে জিডিপি, আর কে প্রডিউস করছে সেটা হচ্ছে জিএনপি। ক্ষেত্রে আপনি মনে রাখবেন। সো প্রডিউস বাই দ্য ন্যাশনালস বা সিটিজেন্স অফ এ কান্ট্রি। আবার লাস্ট টার্মটা একই, ইন এ গিভেন পিরিয়ড অফ টার্ম। সো মানে ইয়েটা কোথায়, ডিফারেন্সটা কোথায়? জিএনপি একটা দেশের নাগরিকরা, একটা দেশের সিটিজেনরা কতটুকু ইনকাম করছে, কতটুকু ভ্যালু ক্রিয়েট করছে সেটার মেজারমেন্ট। আর জিডিপিটা একটা দেশের ভেতরে কতটুকু প্রোডাকশন হচ্ছে সেটার মেজারমেন্ট। তো এই দুইটার পার্থক্য আসলে লিখতে পারবেন না? জি স্যার। ধরেন এটা 2 মার্কসের জন্য আসবে, ধরে না। ঠিক আছে। সো জিডিপি আর জিএনপির মধ্যে ডিফারেন্সটা কি একটা এক্সাম্পল দিয়ে আপনি বলবেন। এই যে বিডি, শ্রীলঙ্কা, ইউএসএ, এরকম দুইটা কান্ট্রি নিয়ে এক্সাম্পল দিয়ে বলবেন, মানে ইনকামটা কোথায় ইনকর্পোরেট হচ্ছে, জিডিপিতে, জিএনপিতে কিভাবে হচ্ছে সেটা 1-2 লাইনে, 2 লাইনে এক্সপ্লেন করে বলবেন। সো এইটুকু কি ক্লিয়ার বলেন তো? জি স্যার। সো জিডিপি, জিএনপি আমরা ক্লিয়ার করলাম। এখন দেখেন আমরা মেজার করব কিভাবে, ক্যালকুলেশনটা কিভাবে করব। ঠিক আছে, সেটা আমরা এখন দেখব। মেজারমেন্টের 3টা স্টেপস। একটা হচ্ছে আমরা ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট ক্যালকুলেশন স্টেপস গুলো, একটা হচ্ছে এক্সপেন্ডিচার্স অ্যাপ্রোচ অফ জিডিপি মেজারমেন্ট, আর একটা হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ, আর একটা হলো ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ। ঠিক আছে। সো এই 3টা অ্যাপ্রোচ আমরা এখন মানে জিডিপি মেজারমেন্টের ওয়ে গুলো জানছি। সো জিডিপি বা ন্যাশনাল ইনকামও বলতে পারেন, মানে অলমোস্ট সেম। হ্যাঁ। সো আমরা মেইনলি সব জায়গায় এক্সপেন্ডিচার অ্যাপ্রোচটা ইউজ হয়। ঠিক আছে, জিডিপি মেজারমেন্টের এক্সপেন্ডিচার অ্যাপ্রোচটাই ইউজ হয়। তো আমরা ফর্মুলাগুলো এখন একটু দেখবো। এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ মানে কোন কোন সেক্টরে আপনি স্পেন্ড করছেন। মানে একটা কান্ট্রিতে কারা থাকে, যেমন আমরা কনজিউমাররা থাকি। কনজিউমার আমাদেরকে আমরা হাউস হোল্ডসও বলি, এই টার্মটা ম্যাক্রোতে আমরা ইউজ করি, হাউস হোল্ডস। আর কে থাকে? বিজনেস থাকে। আর কে খরচ করে? গভর্নমেন্ট খরচ করে। ঠিক আছে। সো এই যে কনজিউমাররা, হাউস হোল্ডরা কিসের উপর খরচ করছে, বিজনেস কিসের উপর খরচ করছে, গভর্নমেন্ট কিসের উপর খরচ করছে, এই সবগুলো এক্সপেন্ডিচার মিলে এক্সপেন্ডিচার্স অ্যাপ্রোচ অফ জিডিপি ক্যালকুলেশন, এক্সপেন্ডিচার্স অ্যাপ্রোচ অফ জিডিপি ক্যালকুলেশন। ঠিক আছে। সো এই ফর্মুলাটা একটু দেখেন, এখানে 5টা কম্পোনেন্ট আছে। এক্সপেন্ডিচার্স অ্যাপ্রোচে 5টা কম্পোনেন্ট আমরা এখন দেখব। আপনি যদি ফর্মুলাটা একটু দেখেন, একটু লিখেন, এখানে আমরা সরাসরি জিডিপি সমান লিখতে পারি। জিডিপি কে আমরা ওয়াই দিয়ে এক্সপ্রেস করি, ইল্ড মানে ইনকাম। সো জিডিপি বা অর ওয়াই, সেখানে 4টা কনজাম্পশন, 4টা কম্পোনেন্ট, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। ইন্ডিভিজুয়ালি ধরলে 5টা, এক্স মাইনাস এম কে আমরা লিখি সি
প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স, নেট এক্সপোর্ট একসাথে বলি, ঠিক আছে? সো একসাথে ধরলে চারটা কম্পোনেন্ট এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে জিডিপি মেজার করার। সো দেখেন, এগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। সো এক্সপেন্ডিচার আমরা আমরা তো বললাম, সিটা হচ্ছে, সি হচ্ছে কনজাম্পশন পারপাজে এক্সপেন্ডিচার, কনজাম্পশন। সিতে কি হয় তাহলে বলেন তো? সিতে কি হয় বলেন? কনজাম্পশন। কনজাম্পশন। কনজাম্পশন, গুড। আইতে, আই মানে ইনভেস্টমেন্ট, আই মানে ইনভেস্টমেন্ট। সিতে হলো কনজাম্পশন, আর আইতে কি হলো একটু বলেন? ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। জিতে হলো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার্স। সিতে কনজাম্পশন, আইতে ইনভেস্টমেন্ট, জিতে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার্স, এক্স মানে এক্সপোর্ট, আর এম মানে কি বলেন তো? এম মানে কি লিখছি বলেন? ইম্প্যাক্ট। ইম্পোর্ট। ইম্পোর্ট। সরি। এক্সপোর্ট, এক্স, এক্স কে এক্সপ্রেস করা হয় এক্সপোর্ট, আর এম দিয়ে এম কে এক্সপ্রেস করা হয় ইম্পোর্ট হিসেবে। সো কনজাম্পশন পারপাজে এক্সপেন্ডিচার্স, ইনভেস্টমেন্ট পারপাজে এক্সপেন্ডিচার্স, গভর্নমেন্ট কি কি স্পেন্ড করছে, এক্সপোর্টটা প্লাস হয়ে আসছে, ইম্পোর্টটা মাইনাস হয়ে যাচ্ছে। এই কম্পোনেন্ট গুলো মিলে আমরা ক্যালকুলেট করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো একটা কান্ট্রিতে মোট কতটুকু প্রোডাকশন হচ্ছে, ওই স্যার কান্ট্রিটা মোট এখানে কতটুকু ইনকাম করছে। বলেন? স্যার এখানে এন কি তাহলে স্যার? এন এম, এন এন স্যার এন। এই এনএক্স, নেট জি এক্সপোর্ট। স্যার। এটা আমি এক্সপ্লেন করবো একটু পরে। এনএক্স মানে নেট এক্সপোর্ট, ঠিক আছে? সো এখন একটু দেখেন, আমরা একটু টার্ম গুলো এক্সপ্লেন করি। কনজাম্পশন পারপাসে যা যা খরচ করছে, অর্থাৎ গুডস এন্ড সার্ভিসেস এর পিছনে আপনি প্রতিদিন যা যা লাগছে, আপনার মান্থলি যা যা লাগছে, আপনার এডুকেশন পারপাসে যা যা খরচ হচ্ছে, সব কিছুই কনজাম্পশন পারপাসের মধ্যে কনজাম্পশন এক্সপেন্ডিচার্স, কনজাম্পশন এক্সপেন্ডিচার্স এর মধ্যে ইনক্লুডেড। একটা একটা জিনিস বাদ দিয়ে, সেটা হচ্ছে আপনি যদি নিউ হাউজিং এ ইন স্পেন্ড করেন। নিউ হাউজিং মানে আপনি একটা ফ্ল্যাট কিনলেন, আপনি একটা বাড়ি বানালেন, এটা তো আপনার এক্সপেন্ডিচার, রাইট? বলেন? জি স্যার, এটা তো কিন্তু এই যে হাউজিং এর যে এক্সপেন্ডিচার্স, এটা ইনক্লুড হবে ইনভেস্টমেন্টে। আপনি ইনভেস্ট করলেন, আপনার ফিউচারে বাড়ি ভাড়া বাবদ আর কোনো টাকা খরচ হবে না, এই পারপাজে আপনি একটা নতুন বাড়ি বানালেন। সো এই নিউ হাউজিং এ আপনি একজন, ধরেন মিস্টার মাহবি বাইজ এ হাউস, এই এক্সপেন্ডিচারটা কোন ক্যাটাগরিতে পড়বে? বলেন তো কোন ক্যাটাগরিতে পড়বে? ইফ মিস্টার মাহবি বাইজ এ হাউস, ইন হুইচ ক্যাটাগরি ডাজ দিস এক্সপেন্ডিচার বিলং টু? বলেন, বলেন। ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট, গুড। সো শুধুমাত্র একটা এক্সপেন্ডিচার্স কনজিউমারের, মানে আমরা যারা হাউস হোল্ডের, আমাদের একটা মাত্র এক্সপেন্ডিচার্স কোথায় পড়বে বলেন? ইনভেস্টমেন্টে। আর বাকি সব এক্সপেন্ডিচার্স কোথায় আসবে? সিতে, কনজাম্পশনে। কোথায় আসবে বলেন? কনজাম্পশন। কনজাম্পশনে, গুড। সো কনজাম্পশন গেল। এখন আসেন ইনভেস্টমেন্ট, আই, ইনভেস্টমেন্ট। সো ইনভেস্ট মেইনলি কারা করে বলেন? ফার্ম অথবা বিজনেস। ইনভেস্টমেন্ট কেন করে বলেন? স্যার কনজাম্পশন যাতে বেশি করতে পারে। ইনভেস্টমেন্ট, বিজনেস তো কনজাম্পশন নিয়ে চিন্তা করবে না, বিজনেস চিন্তা করবে তার প্রফিট নিয়ে, সে যাতে আরো বেশি প্রডিউস করতে পারে, জি স্যার, প্রফিট। ঠিক আছে? সো
ইনভেস্টমেন্টটা কি? নতুন গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করার জন্য যা যা লাগে সবকিছু ইনভেস্টমেন্ট। সো ফিজিক্যাল ইকুইপমেন্ট, একটা ফার্ম একটা কম্পিউটার কিনলো, এটা ফার্মের জন্য ইনভেস্টমেন্ট, এটা ইউজ করে সে আরো প্রোডাকশন বাড়ানোর ক্যাপাবিলিটি গেইন করবে। তারপর ফিজিক্যাল ইকুইপমেন্ট মানে মেশিনারি যেগুলো কিনবে। আবার ইনভেন্টরি, সে যদি রিস্টক করে মার্কেট, ঠিক আছে, রিস্টক করা। সো ইকোনমিক্সে ইনভেস্টমেন্ট বলতে আমরা ফিজিক্যাল ইকুইপমেন্টের উপর ইনভেস্ট করা বোঝাবো, যেটা ডিরেক্টলি প্রোডাকশনে কাজে লাগবে। ইনভেন্টরি রিস্টক করাকে বোঝাবো। ঠিক আছে, ওই যে স্টক বাই এন্ড সেল করা, এটা কিন্তু ইকোনমিক টার্মে ওটা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট হতে পারে, কিন্তু ইকোনমিক্সে ওটা ইনভেস্টমেন্ট না, কারণ বন্ড কেনা বেচার মাধ্যমে বন্ডের ওনারশিপ ট্রান্সফার হচ্ছে। বন্ড কেনা বেচার মাধ্যমে ওনারশিপ ট্রান্সফার হচ্ছে, কিন্তু নতুন কোনো প্রোডাকশনে ভ্যালু মানে গুডস এন্ড সার্ভিসেস প্রোডাকশনের সাথে এটা রিলেটেড না। সো ফিনান্সিয়াল বন্ড, ক্যাপিটাল বন্ড, স্টক, এগুলোকে আমরা ইকোনমিক্স ইনভেস্টমেন্ট বলি না। এখানে যে ইনভেস্টমেন্ট আমরা ডিসকাস করছি সেটা ফিজিক্যাল ইকুইপমেন্টের উপর ইনভেস্টমেন্ট, সেটা ইনভেন্টরির উপর ইনভেস্টমেন্ট। ঠিক আছে, সো এটা একটু মনে রাখবেন। আর সো কনজাম্পশন আর ইনভেস্টমেন্ট তো মোটামুটি ক্লিয়ার, রাইট? বলেন তো। আর নতুন গুডস প্রডিউস আর হচ্ছে সার্ভিস ইনভেস্টমেন্টে। নতুন গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসের জন্য যা যা লাগে, অর্থাৎ ফিজিক্যাল ইকুইপমেন্ট লাগবে, মেশিনারি কিনতে হবে, কম্পিউটার কিনতে হবে, আর হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরি টার্মটা তো আপনারা পরিচিত হওয়ার কথা, অর্থাৎ ফার্মের যে ওয়্যার হাউস থাকে, ওয়্যার জি হাউস স্যার। যেখানে সে পণ্যগুলো স্টক আউট করে, স্টক করে। সো তার পণ্যের স্টক শেষ হয়ে গেল, সে আবার রিস্টক করলো, এটা হচ্ছে ইনভেন্টরি ইনভেস্টমেন্ট। সো এটা এটা ইনভেস্টমেন্টের পার্ট। যে ইনভেস্টমেন্টই হবে ফিউচার প্রোডাকশনের জন্য, ফিউচারে গুডস এন্ড সার্ভিসেস বাড়ানোর জন্য, সেটাই ইনভেস্টমেন্টের পার্ট। তো এরপর আসেন জি। জিতে কি বলছিলাম বলেন তো? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। সো গভর্নমেন্ট স্পেন্ড করে কিসের উপর? গভর্নমেন্ট, এটা লোকাল গভর্নমেন্ট হতে পারে, এটা ন্যাশনাল গভর্নমেন্ট হতে পারে। So, আমাদের দেশে তো ওই যে স্থানীয় সরকার আর জাতীয় সরকার, যেটা পার্থক্য করা হয়, আবার অন্যান্য দেশে প্রাদেশিক সরকারও থাকে। সো যাই হোক, গভর্নমেন্ট কৃষি কৃষি গভর্নমেন্টের এক্সপেন্ডিচারটা হয় ওয়েলফেয়ার রিলেটেড, অর্থাৎ হাসপাতাল করে দিল, স্কুল করে দিল, রাস্তাঘাট করে দিল। গভর্নমেন্টের হয়ে যারা কাজ করে, সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের যে স্যালারি, বেতন ভাতা, এগুলো গভর্নমেন্টের এক্সপেন্ডিচার্স এর খাত। অর্থাৎ গভর্নমেন্ট যে স্পেন্ড করে সেটাও আপনার জি মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার্স এর পার্ট। এখানেও একটা এক্সেপশন আছে। সো এখানের এক্সেপশনটা হচ্ছে ট্রান্সফার পেমেন্টস। যে পেমেন্টটা ওয়ান ওয়ে, যেটা থেকে কোনো রিটার্ন পাওয়া যায় না। সো গভর্নমেন্ট এক্সপেন্ড করে পদ্মা সেতু বানিয়ে দিল, গভর্নমেন্ট এক্সপেন্ড করে কি বানিয়ে দিল, ধরেন একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানিয়ে দিল। সো এখান থেকে গভর্নমেন্ট টাকাটা তো তুলে আনবে টোল টোল দিয়ে, বা গভর্নমেন্ট টাকাটা রিকভার করার চেষ্টা করবে, যে সার্ভিসটা দিল সেটা জনগণ থেকে তুলে নেওয়ার চেষ্টা করবে, বা গভর্নমেন্টটা তৈরি করছে জনগণের টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে, বা অন্যান্য থেকে অন্যান্য সোর্স থেকে ফাইন্যান্স করবে। ট্রান্সফার পেমেন্টস হচ্ছে যেটা শুধু গভর্নমেন্ট হেল্প করার জন্য দেয়, যেমন আনএমপ্লয়মেন্ট বেনিফিট, যেটা আপনারা পান না, আমাদের দেশে তো নাই, বাইরের অনেক দেশে আছে আনএমপ্লয়মেন্ট বেনিফিট, মানে বেকার ভাতা, বা বিধবা ভাতা, বা মুক্তিযোদ্ধা ভাতা, যেটা বাংলাদেশে আছে। ঠিক আছে, সো এই যে ভাতাগুলো ট্রান্সফার, এই পেমেন্ট গুলো যে দেয়, এগুলো কিসের জন্য? সোশ্যাল সেফটি নেট, সোশ্যাল সিকিউরিটি এনশিওর করার জন্য। সোশ্যাল সেফটি নেটস এর মধ্যে এগুলো ইনক্লুডেড, সোশ্যাল সেফটি নেট। সো এই যে ভাতাগুলো যে যাচ্ছে, এখান থেকে কি গভর্নমেন্ট কোনো রিটার্ন পাচ্ছে? এগুলো জাস্ট যারা বয়স্ক মানুষ তাদের কাছে যাচ্ছে না, বলেন তো? জি স্যার। এটা ওয়ান ওয়ে পেমেন্ট না? সো এগুলো যেহেতু কোনো প্রোডাকশনে হেল্প করছে না, এগুলো জিডিপিতে ইনক্লুডেড হবে না। ট্রান্সফার পেমেন্টস জিডিপিতে ইনক্লুড হয় না, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? সো আমরা তিনটা জিনিস ক্লিয়ার করছি: কনজাম্পশন, এক্সপেন্ডিচার, আরেকটা কি বলেন তো? কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, আরেকটা কি বললো? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার।
স্যার আর্মি কি গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে পড়বে? অবশ্যই অবশ্যই, আচ্ছা। তারা রিটার্ন দিচ্ছে, তারা সার্ভিস দিচ্ছে, হ্যাঁ। ন্যাশনাল সিকিউরিটি বড় একটা এক্সপেন্ডিচারের খাত গভর্নমেন্টের। আচ্ছা দেখেন, এখন দুইটা টার্ম, এক্সপোর্ট আর ইম্পোর্ট। এক্সপোর্ট কি বলেন তো, এক্সপোর্ট মানে কি? এক্সপোর্টটা কেন প্লাস হিসেবে আসছে রপ্তানি। জিডিপিতে, এটা বলেন তো। স্যার হ্যাঁ, রপ্তানি। এই রপ্তানি। রপ্তানিটা জিডিপিতে প্লাস হিসেবে আসছে কেন? স্যার টাকা অ্যাড হয় ওটাতে। হ্যাঁ, ভেরি গুড। অর্থাৎ আহ, আপনি আপনার দেশে প্রডিউস করছেন, বাংলাদেশের ভেতরেই প্রডিউস হচ্ছে, এটা আপনি বিক্রি করতে নিয়ে যাচ্ছেন ধরেন শ্রীলঙ্কায়। সো শ্রীলঙ্কায় বিক্রি হওয়ার পর টাকাটা আপনার কাছে ব্যাক আসছে, আপনার কাছে ইনক্লুড হচ্ছে। সো জিডিপিতে এক্সপোর্টটা প্লাস হয়ে আসছে, এক্সপোর্ট মানে রপ্তানি, রপ্তানি আয়, এটা পজিটিভ। সো ইম্পোর্টটা মাইনাস হচ্ছে কেন বলেন তো? রপ্তানি আমদানিটা হলো স্যার খরচ, যেটা হলো আমরা হ্যাঁ, গুড। বাইরে থেকে আপনি কিনছি। আমদানিটা নিয়ে আসছেন, ধরেন আপনি দেশের বাইরে থেকে খুব সুন্দর করে একটা কম্পিউটার নিয়ে আসছেন অ্যাপলের। সো এটা আপনি নিয়ে আসছেন সিতে না, কনজামশন করার জন্য না, বলেন। আপনি 2 লাখ টাকা দিয়ে একটা ল্যাপটপ নিয়ে আসলেন, সো এটা তো আপনার সার্ভিসের পিছনে কনজামশন করার জন্য নিয়ে আসছেন। সো এটা, এই 2 লাখটা অ্যাড হবে কোথায়? সিতে না, সিতে অ্যাড হবে তাই না, কনজামশনে অ্যাড হবে, রাইট? জি স্যার। এই 2 লাখ আবার এট এ টাইম মাইনাস হবে কোত্থেকে বলেন তো? এম থেকে। এম থেকে, কারণ এটা আপনি বাইরে থেকে নিয়ে আসেন, এই 2 লাখ টাকা আপনি বাইরে পাঠাই দিয়েছেন। সো এই 2 লাখ প্লাস 2 লাখ মাইনাস হয়ে এটার ইফেক্টটা কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে না? জি স্যার। এটার ইফেক্ট যখন জিরো হয়ে যাচ্ছে, তার মানে আপনি আসলে দেশের ভেতরে ডোমেস্টিকে যা কাউন্ট, ডোমেস্টিকে যা প্রোডাকশন হচ্ছে তাই কাউন্ট করছেন, বাইরের সবকিছুকে ইগনোর করছেন। বুঝছেন? জি স্যার। ঠিক আছে, গুড। সো এখানে এক্স মাইনাস এম, এটাকে একসাথে বলা হয় নেট এক্সপোর্ট। এগুলো সব স্লাইডে লেখা আছে, স্লাইডে তো, স্লাইডটা অবশ্যই পড়বেন, আজকেই পড়বেন, মানে একবার রিডিং করে রাখবেন, 5 মিনিট 10 মিনিট লাগবে। নেট এক্সপোর্ট, নেট এক্সপোর্ট এক্স মাইনাস এম, এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এক্সপোর্ট যদি একটা কান্ট্রিতে, এক্সপোর্ট যদি ইম্পোর্টের থেকে বেশি হয়, নেট এক্সপোর্ট কি পজিটিভ হবে না নেগেটিভ হবে বলেন তো? পজিটিভ হবে। হ্যাঁ। সো এক্সপোর্ট যদি ইম্পোর্টের থেকে বেশি হয়, নেট এক্সপোর্ট পজিটিভ হবে, জিডিপি বাড়বে। এটাকে আমরা বলি ট্রেড সারপ্লাস, ট্রেড সারপ্লাস। অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের থেকে বড় হওয়ার মানে নেক্সট নেট এক্সপোর্ট পজিটিভ হওয়া, এই ফেনোমেননকে বলা হয় ট্রেড সারপ্লাস। আপনি এক্সপোর্ট করলেন 5 বিলিয়ন ডলার, ইম্পোর্ট করলেন 2 বিলিয়ন ডলার, তা আপনি ইম্পোর্ট কম করলেন, তার মানে আপনি 3 বিলিয়ন ডলারের জিডিপি, 3 বিলিয়ন ডলার আপনার জিডিপিতে জাস্ট বাইরের কান্ট্রির সাথে এক্সপোর্ট করে গেইন করলেন। নেট এক্সপোর্ট পজিটিভ হওয়া মানে ট্রেড সারপ্লাস হওয়া, ট্রেড সারপ্লাস। সো বলেন, আপনি যদি এক্সপোর্ট কম করেন, ইম্পোর্ট বেশি করেন, তাহলে নেট এক্সপোর্ট কেমন হবে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেট এক্সপোর্ট লেস দেন জিরো, নেগেটিভ হবে। নেট এক্সপোর্ট নেগেটিভ হওয়া মানে ট্রেড ডেফিসিট হওয়া, ট্রেড ডেফিসিট, বাণিজ্য ঘাটতি, এই টার্মটা আপনারা যদি পত্রিকা পড়ে থাকেন, বাণিজ্য ঘাটতি, ট্রেড ডেফিসিট থাকা। তার মানে আপনি ইম্পোর্ট করছেন বেশি, আমরা বেশি ইম্পোর্ট করি এক্সপোর্টের থেকে, কারণ আমাদের ওই টেকনোলজিক্যাল প্রোডাক্টস ইম্পোর্ট করতে হয়, এছাড়া র ম্যাটেরিয়ালস যেগুলো সেগুলো ইম্পোর্ট করতে হয়। সো আমাদের ট্রেড ব্যালেন্সটা অলওয়েজ ডেফিসিট থাকে, ঠিক আছে। সো আর এক্স আর এম সমান হলে কি হবে বলেন তো? নেট এক্সপোর্ট কি হবে? জিরো। জিরো, গুড। নেট এক্সপোর্ট জিরো, এটাকে বলা হয় ট্রেড ব্যালেন্সে আছে, ট্রেড ব্যালেন্স।
যা এক্সপোর্ট করছি তা ইম্পোর্ট করছি, জিডিপিতে কোনো ইম্প্যাক্ট থাকবে না। জিডিপি আমাদের দেশে যা হচ্ছে তার উপর বেস করেই হচ্ছে, নেট এক্সপোর্টের এফেক্টটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এক্সপেন্ডিচারসে কয়টা টুলস বা কয়টা পার্ট বলেন, কয়টা কম্পোনেন্ট? জিডিপি এক্সপেন্ডিচার্স অ্যাপ্রোচে কম্পোনেন্ট কয়টা বলেন? স্যার 5টা। পাঁচটা। কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার্স, এক্সপোর্ট, ইম্পোর্ট। ঠিক আছে, এটা অনেকে চারটাও বলে কারণ ওই নেট এক্সপোর্টটা একসাথে করে বলে। বুঝছেন? জি স্যার। হ্যাঁ। সো এখানে সিম্পল আপনার ক্লাস মানে সিম্পলি কিছু টেস্ট যদি আপনাকে করা হয়, একটা কান্ট্রি কনজাম্পশন পারপাজে এক্সপেন্ড করছে $2 মিলিয়ন, ইনভেস্টমেন্ট পারপাজে সে স্পেন্ড করছে $5 মিলিয়ন, গভর্নমেন্ট সেখানে স্পেন্ড করছে $4 মিলিয়ন, ওই কান্ট্রিটায় এক্সপোর্ট হচ্ছে 2 বিলিয়ন আর ইম্পোর্ট হচ্ছে 3 বিলিয়ন, ওই কান্ট্রিটার জিডিপি কত? এক্সপেন্ডিচার্স অ্যাপ্রোচে বের করেন, কিভাবে বের করবেন? কত হবে বলেন তো কান্ট্রিটার জিডিপি? স্যার $10 মিলিয়ন। হ্যাঁ। স্যার 10 হবে স্যার। $10 মিলিয়ন। হ্যাঁ, 7, 11, 11, 13, 13 থেকে 3 গেলে 10, তাহলে জিডিপি হবে ওই কান্ট্রিটার 10 বিলিয়ন। ঠিক আছে। তো এরকম ছোট ছোট 1 মার্কস, 2 মার্কসের জন্য মানে আপনি ফর্মুলাটা জানেন কিনা এটা চেক করা, এরকম দুই একটা ছোট ছোট ম্যাথ থাকতে পারে। ঠিক আছে, 2 মার্কস হাইস্ট। লাস্ট ক্লাসে তো অনেক বেশি প্রেজেন্ট ছিলেন, আজকে একটু কম কেন? কি হতে পারে কারণ বলেন তো? আজকে লাস্ট অনলাইন ক্লাস দেখে মনে হয়। স্যার লম্বা ছুটি শেষে এখন অফলাইনে ক্লাস শুরু হবে। আচ্ছা, হোয়াট এভার, ক্লাস তো বোঝা যাচ্ছে, রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখবো ইনকাম অ্যাপ্রোচ, অর্থাৎ একটা কান্ট্রিতে যারা আর্ন করে তারা সবাই মিলে কত ইনকাম করছে সেটার একটা ক্যালকুলেশন। ঠিক আছে। সো একটা কান্ট্রিতে আর্ন হতে পারে 4টা সেক্টর থেকে। আমরা প্রোডাকশনের জন্য কয়টা ইনগ্রেডিয়েন্টস মানে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, প্রোডাকশন করতে ইনপুট কি কি ছিল বলেন তো? ল্যান্ড, আর কি ছিল বলেন? স্যার লেবার, লেবার, ক্যাপিটাল, ক্যাপিটাল, আর অর্গানাইজেশন। অর্গানাইজেশন। ঠিক আছে। সো ইনকাম থেকে হয়, ল্যান্ড থেকে হয়। আপনার ল্যান্ড আছে, আপনি ল্যান্ডটা লিজ দিলেন, ল্যান্ড থেকে যে ইনকাম সেটাকে কি বলা হয় বলেন তো? ল্যান্ড থেকে যে ইনকাম হয় সেটাকে কি বলা হয় বলেন? রেন্ট। কি বলা হয়? রেন্ট। লেবার যে আর্ন করে সেটাকে কি বলা হয়? ওয়েজেস। ওয়েজ। ক্যাপিটাল থেকে যে আর্নটা হয় সেটা ইন্টারেস্ট। আর অর্গানাইজেশন যে আর্ন করে সেটা কি বলেন তো? প্রফিট। গুড, প্রফিট। ঠিক আছে। তাহলে এই যে এটা হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ, যে যে সেক্টর থেকে ইনকাম হচ্ছে এই ইনকাম তো আমি স্পেন্ড করব, আমি আয় করার পরেই তো ব্যয় করবো। আমি যা আয় করছি পুরোটা ব্যয় করছি কিসে? কনজাম্পশনে, ইনভেস্টমেন্টে, গভর্নমেন্টও ব্যয় করছে, এক্সপোর্ট ইম্পোর্টে ব্যয় হচ্ছে। ঠিক আছে। সো ইনকাম অ্যাপ্রোচ, এক্সপেন্ডিচার এক্সপোর্ট একই রেজাল্ট দিবে। ঠিক আছে। আমার 5 টাকা ইনকাম, আমি ব্যয় করছি
ফার্মের কাছে দিচ্ছি, মানে কিছু কেনার জন্য ওই টাকাটা ফার্মের কাছে যাচ্ছে। সো ফার্ম প্রোডাকশন করে, So, আমার ইনকামের টাকাও সার্কুলেট হয়ে ফার্মের কাছে যাচ্ছে, ফার্মের প্রোডাকশন আমার কাছে আসছে। সো এটা একটা সার্কুলার ফ্লো। এই ফ্লোতে ইনকাম একদিকে, এক্সপেন্ডিচার একদিকে, দুইটা ইকুয়াল নাম্বার আপনাকে দিবে। তাহলে ফর্মুলাটা যদি আপনারা লিখি, আমরা লিখি, ইনকাম অ্যাপ্রোচে ফর্মুলাটা দাঁড়াবে ওয়াই সমান রেন্ট, রেন্টকে আর দ্বারা বললাম। রেন্টটা কার থেকে আসছে, রেন্টের ইনকামটা কার থেকে হচ্ছে, লেভেল। প্ল্যান। ল্যান্ড থেকে। আর প্লাস ডাব্লিউ, ডাব্লিউটা কার থেকে হচ্ছে, লেবার। লেবার থেকে। তারপরে আই, আইটা কার থেকে হচ্ছে, হচ্ছে স্যার ক্যাপিটাল হ্যাঁ বলেন, ক্যাপিটাল। স্যার ক্যাপিটাল থেকে। ক্যাপিটাল থেকে। আর পাই, প্রফিটকে কি দ্বারা এক্সপ্রেস করি আমরা, পাইস। পাই। তাহলে পাইটা কোত্থেকে আসছে, প্রফিট, অর্গানাইজেশন। প্রফিট আর্নস অন, বা প্রফিট আর্নস ফ্রম ফার্মস অর অর্গানাইজেশন। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে আপনি ইনকাম অ্যাপ্রোচে জিডিপিটা ক্যালকুলেট করবেন, আর প্লাস ডাব্লিউ প্লাস আই প্লাস পাই। সো এটা আপনি এক্সপ্লেনেশন চাইলে বলবেন। আরটা হচ্ছে রেন্ট, ল্যান্ড থেকে যে ইনকাম হয়, ইনকাম অ্যাপ্রোচ। ডাব্লিউ ওয়েজ, ল্যান্ড থেকে, লেবার থেকে। আই ক্যাপিটাল থেকে, পাই প্রফিট থেকে। আরেকটা, এই দুইটাই ব্যবহার হয়, এক্সপেন্ডিচারটাই বেশি হয়। ভ্যালু এডেড মানে আহ এটা নর্মালি ইউজ হয় না। ভ্যালু এডেড মানে স্টেপ বাই স্টেপ দেখানো, অর্থাৎ আমরা যে তুলা সুতা কাপড়, কটন, ইয়ার, ক্লথ, ঠিক আছে, এখানে 4, এখানে 8, এখানে 25। এই যে এখানে 4 টাকা ভ্যালু অ্যাড হয়েছে, এখানে 8 টাকা ভ্যালু অ্যাড হয়েছে, এখানে সব মিলে মানে এই 4 টাকা, এখানে আরো 4 টাকা ভ্যালু অ্যাড হয়েছে, 4 যোগ 4 8। এখানে কত টাকা ভ্যালু অ্যাড হয়েছে, 17, 17। তাহলে এটা হচ্ছে ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ, অর্থাৎ কোন স্টেজে কোন কোন ভ্যালু অ্যাড হয়েছে সেটা ক্যালকুলেট করে জিডিপির যে ক্যালকুলেশন, সেটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ। সো মানে ইনিশিয়ালি কটন 4 টাকা, এটার সঙ্গে আরো 4 টাকা তুলা থেকে সুতা তৈরি হয়েছে, আরো 4 টাকা ভ্যালু অ্যাড হয়েছে। এই তুলা সুতা থেকে, এই 8 টাকা থেকে আরো 17 টাকা ভ্যালু অ্যাড হয়ে ক্লথ প্রডিউস হয়েছে। তো এটা এই স্টেপ বাই স্টেপ ভ্যালুটাকে ক্যালকুলেশন করে যে অ্যাপ্রোচ, সেটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ, জিডিপি ক্যালকুলেশনের ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ। সো এই 3টা অ্যাপ্রোচ কি বুঝতে পারছেন, বলেন তো। স্যার ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচটা আরেকটু করুন স্যার, ক্লিয়ার হতে পারেন এটা। মানে একটা প্রোডাকশন যে হচ্ছে, এখানে কোন স্টেজে কত ভ্যালু অ্যাড হচ্ছে সেটা ক্যালকুলেশন করে যে মেজারমেন্ট জিডিপি, সেটা ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ। অর্থাৎ আপনি প্রডিউস করবেন, ধরেন আপনি ক্লথই প্রডিউস করবেন, আপনার কি কি লাগে, কটন, ইয়ার, ক্লথ। সো কটনের প্রাইস 4, তুলা থেকে সুতা হয়, ধরেন এখানে এটা ছিল 4, এটা হলো 10। তাহলে কটন থেকে সুতা তৈরি হওয়ার জন্য ভ্যালু অ্যাড হয়েছে কত, 6 টাকা না? জি স্যার। সো ফাইনালি ক্লথটার প্রাইস হলো 35। সো এখানে আরো ভ্যালু অ্যাড হয়েছে কত, 25। সো এই যে ভ্যালু অ্যাডেড হচ্ছে 4, 6, 10, 10 আর 25, 35। সো এখানে ডাবল কাউন্টিং হচ্ছে না, এখানে কোন স্টেজে কত ভ্যালু অ্যাড হচ্ছে এটা ক্যালকুলেট করে জিডিপি যে ক্যালকুলেশন, সেটাকে বলা হয় ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ। বুঝছেন? হ্যাঁ। জি স্যার। জি স্যার। তো আমরা আজকে লাস্ট টপিকটা একটু দেখি, সার্কুলার ফ্লো মডেল, যে ফ্লোটার কথা আমরা বলছিলাম, যে মডেলটার ডায়াগ্রামটার কথা আমরা বলছিলাম, ঠিক আছে। দেখেন, এই যে জিডিপি আমরা দেখলাম, ইনকাম অ্যাপ্রোচ, এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ, আমরা বললাম ইনকাম অ্যাপ্রোচে জিডিপি যা, এক্সপেন্ডিচার অ্যাপ্রোচেও জিডিপি তা। এটাই আমরা একটু ফ্লো আকারে দেখব। জিডিপি ক্যান বি রিপ্রেজেন্টেড বাই দ্য সার্কুলার ফ্লো ডায়াগ্রাম অ্যাজ এ ফ্লো অফ ইনকাম
going one direction and expenditures on goods and services and resources going in the opposite direction। ঠিক আছে, তো এটাই এটা আপনার এক্সামের জন্য হয়তো ড্র করলেও ড্র করতে হতে পারে, সো এটা একটু আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে। সো এখানে এটা একটা টু সেক্টর মডেল, এখানে শুধু দুইটা এন্টিটি, কোনো গভর্নমেন্ট নাই। একটা হচ্ছে হাউস হোল্ড, হাউস হোল্ড মানে আমরা, সোজা কথায় মনে রাখবেন, হাউস হোল্ড মানে আমরা। আমরা মিনস আমরা যারা কনজিউম করি, আমরা যারা কাজ করি, ঠিক আছে, যেমন সার্ভিস করি, লেবার দেই, হাউস হোল্ড আমরা। আর ফার্মস হচ্ছে বিজনেস, যারা প্রডিউস করে। সো ফ্লো এর দুই পাশে, এক পাশে হাউস হোল্ড, আরেক পাশে কে বলেন, বলেন, ফার্ম। ফার্ম। সো প্রথমে দুই পাশে দুইটা এন্টিটি, হাউস হোল্ড আর ফার্মকে আইডেন্টিফাই করবেন। এরপরে এখানে দুইটা মার্কেট, একটু ভালো মতো খেয়াল করেন, একটা হচ্ছে রিসোর্স মার্কেট, ফ্যাক্টর মার্কেট, একটা কি মার্কেট, রিসোর্স। এই যে রিসোর্স মার্কেট, ফ্যাক্টর মার্কেট। আরেকটা মার্কেট প্রোডাক্ট মার্কেট, আরেকটা কি মার্কেট, প্রোডাক্ট মার্কেট। প্রোডাক্ট মার্কেট। সো দেখেন, সো দুইটা এন্টিটি আইডেন্টিফাই করবেন, এটা এভাবেই করবেন। তারপরে ফার্মস, এরপরে উপরে একটা মার্কেট দিয়ে দিবেন, ফ্যাক্টর মার্কেট, আগে মার্কেট গুলোকে দিয়ে দিবেন, ফ্যাক্টর মার্কেট, এরপরে নিচে দিবেন প্রোডাক্ট মার্কেট। দেখেন, এখন একটু দেখেন, এই যে আপনি হাউস হোল্ড, ঠিক আছে, আপনি ফ্যাক্টর মার্কেটে আপনার লেবার, আপনি রিসোর্সটা যোগান দিচ্ছেন, রিসোর্সটা কার কাছে দিচ্ছেন, ফার্মের কাছে। যে প্রডিউস করবে তাকে আপনি ল্যান্ড লিজ দিচ্ছেন। যে মানে আপনি, আপনার কাছে ল্যান্ড নেই, আপনি নিজে কাজ করে দিবেন, আপনি লেবার, সেটার বিনিময়ে আপনি স্যালারি নেবেন, ওয়েজ নেবেন। সো আপনার কাছে এক্সট্রা ক্যাপিটাল আছে, আপনি সেটা দিয়ে আপনি ইন্টারেস্ট গেইন করবেন, বা ব্যাংক যেটা করে ফিনান্সিয়াল ইন্টারমিডিয়ারি হিসেবে। আর এন্টারপ্রেনারশিপ, আপনার ব্রেইন আছে, আপনি এন্টারপ্রেনারশিপ কাজ করবেন। সো এই কাজগুলো আমরা হাউস হোল্ড করছি। কার জন্য করছি বলেন তো, এই যে এই অ্যারো সাইনটা দেখেন, এই ফ্লোটা দেখেন, এটা এটা আলটিমেটলি কে পাচ্ছে আমাদের থেকে এই সার্ভিসটা, ফার্ম। এটা কি ক্লিয়ার বলেন তো, এটা এই ফ্লোটা ক্লিয়ার? জি স্যার। আমরা কিন্তু প্রথমে ফার্স্ট হাফটা দেখবো, পরে সেকেন্ড হাফ দেখবো। সো এই যে আমি কাজ করে দিচ্ছি, এটার বিনিময়ে ভেতরে রেড মার্কস দেখেন, আমি তার কাছ থেকে কি কি নিচ্ছি, ল্যান্ড যে আমি তাকে দিচ্ছি, তার কাছ থেকে আমি কি নিচ্ছি, ল্যান্ডের বিনিময়ে বলেন, ওয়েজেস। ল্যান্ডের বিনিময়ে ওয়েজেস নিচ্ছি। রেন্ট। ও রেন্ট। স্যার, রেন্ট রেন্ট। একটু আগে বলে আসছি না, এই যে রেন্ট। আর লেবারের বিনিময়ে তার থেকে আমি ওয়েজ নিচ্ছি। ইয়েস। ক্যাপিটালের বিনিময়ে তার কাছ থেকে আমি কি নিচ্ছি, ইন্টারেস্ট। ইন্টারেস্ট। এন্টারপ্রেনারশিপ হিসেবে কাজ করে ফার্মে প্রফিট। আমি কি নিচ্ছি, প্রফিট। অর্থাৎ আমি সাপ্লাই দিয়ে ফার্মে পাঠাচ্ছি, এটার রেসপন্স আমি কি পাচ্ছি, এই যে এই ফ্লোটা আমি, ফার্স্ট হাফটা আমি কমপ্লিট করলাম, এটা কি বুঝছেন? রিসোর্স মার্কেটে কি হচ্ছে, জি স্যার, কোন জি স্যার। মার্কেটটা স্যার। কমপ্লিট করলাম, প্রোডাক্ট মার্কেট। ঠিক আছে, সিম্পলি। এখন ফার্ম কি করে, ফার্ম তো আর বসে থাকবে না। ফার্ম কি করবে, গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস করবে। কি করবে ফার্ম বলেন, আমার রিসোর্স গুলো দিয়ে ফার্ম কি করবে, গুডস এন্ড সার্ভিস প্রডিউস। তো এটা তো একটা মার্কেটে সেল হবে, সেটাকে আমরা বলছি প্রোডাক্ট মার্কেট। রিসোর্স মার্কেটে কি সেল হচ্ছে, ফ্যাক্টর মার্কেটে ওই যে ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন। আর ফ্যাক্টর মার্কেটে আমি যা দিচ্ছি ফার্মকে, ফার্ম তা দিয়ে যা প্রডিউস করছে, এগুলো ফার্ম থেকে আমার কাছে আসছে, মানে এগুলো কে কিনে নিচ্ছে, ফার্ম ধরেন রাইস প্রডিউস করলো, ফার্ম ধরেন কম্পিউটার প্রডিউস করলো, এগুলো কে কিনে নিবে বলেন তো, আমরাই কিনে নিব না, আমাদের জন্য প্রডিউস করছে না। জি স্যার। সো এই যে ফার্ম থেকে এই ফ্লোতে দেখেন গুডস এন্ড সার্ভিসেস হাউস হোল্ডের কাছে আসবে। সো এটার বিনিময়ে আমি তো ফ্রি পাবো না, রাইট? হাউস হোল্ডকে আমি কি দিব বলেন তো, ফার্মকে আমি কি দিব, টাকা দিব না, টাকা দিয়েই তো কিনবো। জি স্যার। সো ওইটা ফার্মের জন্য রেভিনিউ, ফার্মের জন্য ওখান থেকে প্রফিটটা গেইন হয়। হাউস হোল্ডের স্পেন্ডিং মানে আমি যেটা স্পেন্ড করছি সেটাই ফার্মের জন্য কি বলেন, ফার্মের জন্য সেটা কি, রেভিনিউ। রেভিনিউ। সো এই সার্কেলটা, প্রথমে রিসোর্স মার্কেট, পরে প্রোডাক্ট মার্কেট। এখানে যেটা বোঝাতে চাচ্ছে, রিসোর্স মার্কেটে যা ইনকাম হচ্ছে সেটাই আবার স্পেন্ড হচ্ছে একই জায়গায়। সো ইনকাম সমান এক্সপেন্ডিচার হওয়া উচিত না লজিক্যালি, বলেন? জি স্যার। সো এটা হচ্ছে আপনার ফাইনাল লাইন, যে যেটা ইনকাম
এটা তো থিওরিটিক্যাল এক্সপেনশন, সব সময় ইনকাম আর এক্সপেন্ডিচার সমান হবে এরকম না। কিন্তু লজিক্যালি আমি যা ইনকাম করছি তা আবার স্পেন্ড করছি ওই একই জায়গায়, ফার্ম যা প্রডিউস করছে তা কিনতে, আবার আমি ফার্মে কাজ করছি, তাই না? সো এটা হচ্ছে, এই সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা অনেক ইম্পর্টেন্ট, এই ডায়াগ্রামটা আপনার রাখতে হবে এক্সামে। এটা কি বুঝছেন বলেন তো? জি স্যার, বুঝছি। জি স্যার। ঠিক আছে, এই টপিকটা জিডিপি আমাদের মোটামুটি শেষ, আমরা জিডিপি আর পড়বো না। আমরা নেক্সট ক্লাসে ইনফ্লেশন পড়বো, যেটা আমাদের অফলাইন ক্লাস, রাইট?